আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনা বাংলার রাজনীতিতে ফিরে আসবেন। শেখ হাসিনাকে ধরে আনা হবে দিল্লি থেকে, অথবা বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির অধীন তাকে দিল্লি সরকার ভয়ে বাংলাদেশকে প্রত্যার্পণ করতে বাধ্য হবে, অথবা শেখ হাসিনার বয়স হয়ে গেছে, বেশি দিন বাঁচবে না, ক্যান্সার হয়ে গেছে, যে কোনো সময় তিনি মরে যেতে পারেন, অথবা তিনি আসলে খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। এআই দিয়ে মূলত তার কণ্ঠ বানিয়ে মূলত নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আমি আসছি 6 মাসের মধ্যে, আমি আসছি। তোমরা সবাইকে মানে আগে যেবার ভুল করেছি সেই ভুল করব না, প্রত্যেকটা লোকরে পাই পাই করে প্রতিশোধ নেব এবং বুঝিয়ে দেব কত ধানে কত চাল। আমার জন্য ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা প্রস্তুত করো। এত যদি সাহস থাকে তাহলে আমার জন্য সেই যে প্লেনে করে বিমানে করে আমাকে দিয়ে গেছো সেই প্লেন পাঠিয়ে দাও, পালকি পাঠিয়ে দাও। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি বাংলাদেশে অহরহ আলোচিত হচ্ছে না? এগুলোর সত্যতা কি? এগুলোর বাস্তবতা কি? এগুলোর প্রয়োজনীয়তা কি? আমরা কেন এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি? এই যে বারবার আমরা শেখ হাসিনার কথা আলোচনা করছি, এটা কি আমাদের বিনোদন? মানে আমাদের ভালো লাগে? এটা কি সেই যেমন রূপবানের গল্প, আরব্য রজনীর গল্প, শাহানামার গল্প, সুরাব রুস্তুমের গল্প, এরকম পালা গান বা এরকম পুঁথি কিংবা এরকম গীতি কবিতা, শেখ হাসিনা কি আমাদের সেই গীতি কবিতা যেগুলো আমাদের না শুনলে ভালো লাগে না, আমরা এর মধ্যে বিনোদন পাই? শেখ হাসিনা কি কারবালার কোনো কাহিনী, উপাখ্যান, নাকি মহাভারতের কোনো মহাকাব্য, নাকি রামায়ণের কোনো মহাকাব্য, ইলিয়াড ওডিসির মতো কোনো কাহিনী, নাকি শাহনামা, ফেরদৌসী শাহনামার কোনো কাহিনী? শেখ হাসিনা কি পাবলো পিকাসোর কোনো ছবি, দ্য গুয়ার্নিকা, অথবা ভ্যান গগের কোনো ছবি, কিংবা শেখ হাসিনা কি পটে আঁকা সেই লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, যে আমরা তাকে দেখছি, আমরা তাকে আলোচনা করছি, আমরা তাকে নিয়ে চলচ্চিত্র বানানোর চিন্তা ভাবনা করছি, তার ছবি আঁকছি, তাকে গালি দিচ্ছি, তাকে ভালোবাসছি এবং যে যার মতো করে তাকে প্রণতি দিচ্ছি। কারণটা কি? এটা কি ভয় থেকে নাকি ভালোবাসা থেকে? নিঃসন্দেহে কিছু না কিছু আছে। আদারওয়াইজ তো কেউ তো আমাকে নিয়ে আলোচনা করছে না, কেউ তো আপনাকে নিয়ে আলোচনা করছে না। বাংলাদেশে কয়েকদিন সেই তারেক রহমান সাহেবের বিড়াল জেবুকে নিয়ে খুব আলোচনা হলো, বাদ। এখন জেবু কোথায় আছে উই ডোন্ট নো। কয়েকদিন জায়মা রহমানকে নিয়ে খুব আলোচনা হলো, এখন কোনো আলোচনা নেই। মিসেস তারেক রহমান সাহেবকে নিয়ে আলোচনা হলো, এখন আলোচনা নেই। প্রধানমন্ত্রী ডেইলি বিভিন্ন কর্মকাণ্ড করতেন, তিনি খাল কাটতে যেতেন, মানুষ দেখত, এখন আর সেটা কেউ দেখছে না। তিনি প্লেনে যাচ্ছেন, কারো আগ্রহ নেই। তারপর তার সামনে এসে একজন সাহায্য চাইল, তারপর তিনি সেটা দিলেন। তারপর তিনি সেই অপহৃত মানুষকে উদ্ধার করে দিলেন 24 ঘন্টার নয়, 1 ঘন্টার মধ্যে। তো এই ঘটনাগুলো নিয়ে মানুষ 1 ঘন্টা 1.5 ঘন্টা আলাপ আলোচনা করেছে, কিন্তু এখন সেই আলাপ আলোচনা হচ্ছে না। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের যে ফেসবুক পেজ রয়েছে, সব জায়গাতে প্রাণান্ত চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো সেই মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় এরকম কোনো কথাই তৈরি হচ্ছে না। অবশেষে সেই যে আন্দালিব রহমান পার্থ, তাকে নিজের পাশে বসিয়ে তারেক রহমান সাহেব গাড়ি চালালেন বেল্ট পরা অবস্থায়। তারপর আবার পার্থ সেটাকে যাকে বলা হয় সেই করলেন, যাকে বলে সেলফি তুললেন, সেটা আবার তার ফেসবুকে দিলেন। এটার কোনো রাজনৈতিক কারণ বা এটার কোনো শুভ ফলাফল ডাজ নট ম্যাটার। এটা আলোচনায় আসার দরকার ছিল, কিন্তু আলোচনা হলো, কিন্তু সবই নেতিবাচক। সবই নেতিবাচক আলোচনা হলো। প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হলো না, পার্থরও ভাবমূর্তি উজ্জ্বল হলো না, এবং মানুষ এটা নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।
কোনোই আগ্রহ দেখাচ্ছে না। জাস্ট সামনে একটা জিনিস আসছে, এটাকে সরিয়ে দেওয়া, একটা গালি দেওয়া, একটা বাজে কথা বলা, এই পর্যন্তই। কিন্তু যখনই শেখ হাসিনার কোনো বক্তব্য আসছে, তার পক্ষ থেকে কোনো কথা আসছে, সঙ্গে সঙ্গে সেটা রেড অ্যালার্টের মতো হয়ে যাচ্ছে। মানুষ এটা নিয়ে ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ১ সপ্তাহ অ্যাটলিস্ট সেটাকে নিয়ে খুব ব্যস্ত থাকছে। তো তার সমপর্যায়ের ভাইরাল হওয়ার মতো কোনো কাহিনী, কোনো ফেজ বা কোনো কিছু এখন এই বাংলাদেশে দ্বিতীয়টি নেই। তো কাজেই এই শেখ হাসিনাকে নিয়ে আমরা ভিডিও তৈরি করি, আমরা কথা বলি। কথা বলি এই কারণে যে আপনারা সেটা শুনতে চান। আমি অন্য তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তার সরকারের ইতিবাচক দিক বলার চেষ্টা করেছি। তার স্ত্রী সন্তানের মাহাত্ম্য বর্ণনা করার চেষ্টা করেছি। যেখানে এটা ১০,০০০ লোকও দেখে না। শেখ হাসিনাকে নিয়ে যখন আমি কোনো একটা ভিডিও করি, মুহূর্তের মধ্যে সেটা ১,০০,০০০ লোক দেখে ফেলে, ২,০০,০০০ লোক দেখে ফেলে, ১০,০০,০০০ লোক দেখে ফেলে। ফেসবুকে কোটি কোটি মানুষ দেখে ফেলে। এখন বলেন তো, আমরা এই যে যারা সামাজিক মাধ্যমে কাজ করি, আমরা তো সবসময় চাইবো যে আমাদের শ্রমের মূল্য আমরা পাই, শ্রমের যে অ্যাক্রিডিটেশন সেটা আসে। তো সেটা শেখ হাসিনা আমাদের জন্য ভায়াবল, আওয়ামী লীগ আমাদের জন্য ভায়াবল। এই জন্য মিডিয়াগুলো দেখেন, তারা কিন্তু কেউ ইচ্ছা করেই আওয়ামী লীগকে প্রমোট করছে না। শেখ হাসিনাকে প্রমোট করার কারো কোনো ইচ্ছে নেই, কিন্তু তাদেরকেও টিকে থাকতে হবে। তো সেই কারণে কি হচ্ছে, ঘুরে ফিরে এই কন্টেন্টগুলো চলে আসছে। তো যেটা বলছিলাম যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তিনি কিভাবে আসেন? তিনি কি ইচ্ছে করে জিদের বসে ওখান থেকে উড়ে আসতে পারবেন? নট লাইক দ্যাট। তিনি এখন ভারতের মেহমান। ভারত তাকে যদি বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, অথবা ভারত যদি তাকে বলে যে না, আপনি চলে যান এখান থেকে, যেখানে ইচ্ছা সেখানে চলে যান, দুনিয়ার কোথাও আশ্রয় দিল না, তিনি বাংলাদেশে এলেন। এই এসে তিনি এয়ারপোর্টে পুলিশের কাছে ধরা দিলেন। সারাটা পথ তাকে অপমান করে মানে তাকে গাড়িতে ওঠানো হলো, প্রিজন ভ্যানে ঢুকানো হলো, মানুষ ডিম মারছে, জুতা মারছে, লাঠি মারছে। তারপর তিনি জেলখানাতে গেলেন, যাওয়ার পরে তার জন্য ফাঁসি হয়ে আছে, এরপর তিনি ফাঁসিতে চড়লেন। তিনি কি এই জন্য এভাবে আসবেন? অথবা অন্যভাবে ভারত সরকার তাকে বাংলাদেশে এস্টাবলিশড করলো। এখন এই যে তার যে আগমন বা তিনি যে কথাগুলো বলছেন, এটা কি কেবলই কথার কথা, ভয় দেখানো? এটি আত্মতৃপ্তি নাকি আসলে কোনো ঘটনা? ইতিহাসে এরকম কোনো ঘটনা কি কখনো ঘটেছে যে একজন মানুষ ক্ষমতা ছেড়ে দিয়েছে, বা একজন মানুষ ক্ষমতা থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে, গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের মধ্যে তিনি চলে গেছেন, তারপরে আবার তিনি ফেরত এসেছেন? এটা কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। নিকটতম দুনিয়াতে রেজা শাহ পাহলভী যখন ইরানে বিপ্লব হলো, সেই বিপ্লবের মাধ্যমে একটি সরকার, গণতান্ত্রিক একটি সরকার, মোসাদ্দেক, তিনি এলেন। একেবারে বাংলাদেশের সাথে হুবহু মিলে যাবে। এবং যখন গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের সময় রেজা শাহ পাহলভী আমেরিকাতে চলে গেলেন। আমেরিকাতে চলে গেলেন শেখ হাসিনার মতো। এরপর গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচন হলো। সেই নির্বাচিত সরকারকে আমেরিকা একটা কূ ঘটিয়ে দিল। মিলিটারি কূ ঘটে মোসাদ্দেককে ক্ষমতার থেকে আউট করে দিলেন। তারপর একটা পাল্টা কূ হলো। সেই পাল্টা কূয়ের পরে সেনাবাহিনীর লোকজন এয়ারপোর্টে সব দাঁড়িয়ে রইল, আর রেজা শাহ পাহলভী সেই ইরানে ফিরলেন এবং ৭৯-র বিপ্লব পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। বেশি দূর যাওয়া লাগবে না, ৫৩ থেকে ৭৯ পর্যন্ত। বাংলাদেশে যা ঘটেছে সেম ইরানে ঘটেছে। ২ নম্বর হলো যে এর বাইরে আরও কোনো গৌরবোজ্জ্বল ভূমিকা আছে কিনা। এটা তো গেল নেতিবাচক। ইতিবাচক কোনো দিক আছে কিনা ক্ষমতায় ফিরে আসার? অর্থাৎ যদি রেজা শাহ পাহলভীর মতো ফিরে আসেন, তাহলে আমেরিকা যে কাজটা করেছে, মোদি যদি ঠিক সেম কাজটা শেখ হাসিনার জন্য করেন, তাহলে বাংলাদেশেও সেই ১৯৫৩ সনের মতো ঘটনা, যেটা তেহরানে ঘটেছিল, সেই ঘটনা এখানে ঘটা সম্ভব। আর দ্বিতীয়ত হলো যে যদি গ্লোরিয়াসলি কামব্যাক করা যায়, তাহলে এটা হতে পারে। এটা হতে পারে সেটা হলো যে কখনো কখনো নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য, নিজের গুরুত্ব বোঝানোর জন্য অনেক কিছু করা হয়। তো সেক্ষেত্রে আসলে যেভাবে কোটা বিরোধী আন্দোলন হলো এবং শেষের দিকে সে মাত্র ৪-৫ দিন আগে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তারপর শেখ হাসিনা নিরাপদে নিজের আত্মীয় স্বজন তাদেরকে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিলেন। তারপর নিজে চলে গেলেন। আর তার দলের যে সমস্ত ক্রিমিনাল ছিল, যারা সোশ্যালি একেবারে অ্যাবনক্সিয়াস, সমাজের সবার কাছে নিন্দিত হয়ে গেলেন, তাদেরকে তিনি ধরিয়ে দিলেন ক্যান্টনমেন্টে। তারপর শেষে তারা এখন জেলখানাতে আছে।
এরপর বিভিন্নভাবে ক্ষমতায় আসলেন এবং লোকজনকে বুঝালেন যে আমি শেখ হাসিনা কতটা গুরুত্বপূর্ণ দেখো। ফলে এই আন্দোলন এর পেছনে যদি শেখ হাসিনার গ্রিন সিগন্যাল থাকে, এটাও কি অস্বাভাবিক বলেন তো? আপনি মিলিয়ে দেখেন তো সব ঘটনা। তার কোন জায়গাটাতে ক্ষতি হয়েছে? শেখ পরিবারের কাউকে আপনি ধরতে পেরেছেন কিনা? দূর সম্পর্কের আত্মীয়স্বজন প্রত্যেকটা লোক নিরাপদে আছে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। এটা কেন হলো? কিভাবে হলো? ইট ইজ একটা প্ল্যান ছিল। মানে যদি ম্যাটিকুলাস ডিজাইন থাকে ইউনূস সাহেবের, শেখ হাসিনারও একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল। তো এরকম কোনো ঘটনা ইতিহাসে ঘটেছে? বলে হ্যাঁ, ঘটেছে। অটোমান সাম্রাজ্য যখন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফর্মে আছে এবং সেই মানে সাম্রাজ্যের বহু রাজা বসেছেন। আমরা তো সুলতান সুলেমানের নাম জানি। তারপরে কোসেম, যে হুররম বা কোসেম, এই শব্দগুলো আমরা জানি। এই কোসেম একজন সম্রাজ্ঞী ছিলেন। তো তার সন্তান, কোসেমের সন্তান সেই সম্রাট তৃতীয় মুরাদ। তো তৃতীয় মুরাদ তাকেও বাংলাদেশের লোকজন এই দীপ্ত টেলিভিশনে যে অনুষ্ঠান হয়েছে তার মাধ্যমে জানি। এখন আসলে অটোমান সাম্রাজ্যের ইতিহাসে ৩ জন মুরাদ, চতুর্থ মুরাদ, মানে ৪ জন মুরাদ আছে। তার মধ্যে ৩ জন মুরাদ খুবই গ্লোরিয়াস মুরাদ। প্রথম মুরাদ, এরা খুব রাগী, এরা খুব জেদি, এরা খুব সফল, এরা খুব জনপ্রিয় সবাই। তো এর মধ্যে যিনি দ্বিতীয় মুরাদ, তার কাহিনী বলি। দ্বিতীয় মুরাদ যুদ্ধ মানে খুব আধ্যাত্মিক লোক ছিলেন। তার রাজকর্ম সমাবেশ সেটা ভালো লাগতো না। তিনি অনেকদিন যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে তিনি আর সেই যুদ্ধ করতে চাচ্ছিলেন না। ইউরোপের যারা শক্তিবর্গ তাদেরকে যুদ্ধে পরাজিত করলেন। পরাজিত করে তাদের সঙ্গে একটা শান্তি চুক্তি করলেন। করে নিজের বালক সন্তান দ্বিতীয় মেহমেদ দ্য ম্যাগনিফিসেন্ট বলা হয় যাকে, দ্য গ্রেটেস্ট, যিনি কনস্টান্টিনোপল দখল করেছেন, তার কাছে রাজ্যের ক্ষমতার ভার দিয়ে তিনি অবসরে চলে গেলেন। কিন্তু এই যে তিনি চলে যাওয়ার পরে কি হলো? আবার সেই বিদ্রোহ শুরু হলো। ইউরোপীয় লোকজন মনে করলো যে এইবার আমরা সুযোগ পেয়েছি, এবার আর ছাড়াছাড়ি নেই, অটোম্যানদেরকে এবার আমরা একটা বুঝিয়ে দেব। যেই কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে তারা যে কাজ করলো, সেই মানে আবার তারা আক্রমণ করলো। তখন আমাত্যবর্গ, রাজন্যবর্গ এবং স্বয়ং খলিফা বা সুলতান মুরাদের সন্তান মেহমেদ, সে তার বাবার কাছে গেল যে আমি পারতেছি না, আপনি আসুন রাজ্য রক্ষা করুন। তিনি আবার ক্ষমতায় বসলেন, 1 বছর থাকলেন, সমস্ত যুদ্ধ জয়লাভ করলেন, আবার তিনি চলে গেলেন। আবার চলে যাওয়ার পরে 1 বছর ঠিক থাকলো, 1 বছর পর আবার গণ্ডগোল। ফলে আবার সবাই তার কাছে গেল, আবার তিনি ক্ষমতায় আসলেন, ক্ষমতায় বসলেন। এইবার তিনি 1.5 বছর ক্ষমতায় থেকে পরে তিনি মারা গেলেন। তো এটাকে বলা হয় মানবজাতির ইতিহাসে সবচেয়ে গোল্ডেন, মানে রাজকীয় এবং স্বর্ণময় প্রত্যাবর্তন, যেটি হয়েছিল সুলতান দ্বিতীয় মুরাদের দ্বারা। এবং তিনি যে সুপুত্র, যাকে 2 বার তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন, তার সেই সুপুত্র তৃতীয়বার যখন ক্ষমতায় আসলেন, তিনি সেই সময়টাতে যে ইতিহাস রচনা করলেন, সেই ইতিহাস মানবজাতির ইতিহাসের কোর্স অফ অ্যাকশন পাল্টে দিল। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দুর্গ, সুরক্ষিত শহর এবং 800 বছরের একটা ডাইনেস্টি, রোমান ডাইনেস্টি। সেই রোমান ডাইনেস্টির শেষ সিম্বল এবং দ্য প্রাইড অ্যান্ড প্রেস্টিজ, যেটা 800 বছরে যে শহর কেউ দখল করতে পারেনি, এবং যে শহর দখল করবে মুসলমানরা, এবং যিনি দখল করবেন তার নামটি পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে নাম হবে আমার নামের নাম মুহাম্মদ। ঠিক সেই মেহমেদ, তিনি এই সুলতান মুরাদের পুত্র। তিনি সেটা মানে সেই কনস্টান্টিনোপল দখল করে ইতিহাস তৈরি করেছেন। তো সেই দিক থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিভাবে হবে, বা শেখ হাসিনার উত্তরসূরি এখন যদি জয়কে আপনি ধরেন, জয়কে কেউ বলছে ভাই পাগল, অটিস্টিক, কিচ্ছু জানে না, কিন্তু নামটা তো জয়। জন্ম হয়েছে 71 সনে, মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে, অর্থাৎ সে যখন পেটে ছিল তখন ঠাস 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 করে বুলেট ফুটছিল ঢাকা শহরে, মুক্তিযুদ্ধ চলছিল। তো সেই তার মাতৃগর্ভে সে যে শব্দ শুনেছে,
বুলেট, বোমা, বন্দুকের শব্দ শুনেছে। আর সে যখন পৃথিবীতে এসছে, আসার পর সে কি দেখেছে? জয় দেখেছে, বিজয় দেখেছে, একাত্তর দেখেছে। আবার তার যখন একেবারে এই যে সুলতান মেহমেদের মতো কৈশোর বয়স, 5 বছর বয়স, 6 বছর বয়স, তখন তার দাদা মারা গেছেন, নানা মারা গেছেন, দেশের বাইরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তিনি ঘুরেছেন। ফলে তাকে আপনি অটিস্টিক বলেন, যা কিছু বলেন, তার জীবনের যে অভিজ্ঞতা, তার যে এডুকেশন, তার যে পারিবারিক অবস্থা, তার যে কানেক্টিভিটি, এখন পর্যন্ত আপনি তুচ্ছ করতে পারেন, তাচ্ছিল্য করতে পারেন। ইজ দেয়ার এনিবডি, তারেক রহমান সাহেবকে বলতে পারেন যে পৃথিবীর কোনো রাজপুত্র তার ক্লাসমেট? কোনো রাজপুত্র তার ক্লাসমেট? কিন্তু আপনি গিয়ে দেখেন তো ভুটানের বর্তমান রাজা সাথে জয়ের কি বন্ধুত্ব। ভুটানের রাজা শেখ হাসিনার পা ধরে সালাম করে এবং বাংলাদেশে জয়ের বন্ধু হিসেবে এসে গেছে। আচ্ছা, বিলাল ভুট্টো সাথে জয়ের যে সম্পর্ক, এটা কি আপনারা জানেন? জুলফিকার আলী ভুট্টো, বিলাল ভুট্টোর সাথে তার যে কি সম্পর্ক, এটা কি আপনারা জানেন? কংগ্রেসের যে বর্তমান সাধারণ সম্পাদক রয়েছেন রাহুল গান্ধী, রাহুল গান্ধী যে জয়ের বন্ধু, আপনারা কি সেটা জানেন? হিনা রব্বানী খারজে তার বন্ধু, জয়ের বন্ধু, আপনারা কি সেটা জানেন? ফলে আপনি তাকে যতই মানে ঠাট্টা করেন, মস্কার করেন, আপনি গিয়ে দেখেন তো জয় যে পরিবারে বিয়ে করেছে বা জয় যেখানে থাকে, সেই জায়গাতে ওই সিনেটর পরিবার, কেনেডি পরিবার, মানে সে যে অঙ্গরাজ্যে থাকে সেই রাজ্যের যে বারবার সিনেটর হচ্ছে, তার সাথে জয়ের কেমন সম্পর্ক? সেই তুলনায় যে এলাকাতে জনাব তারেক রহমান সাহেব ছিলেন, সে এলাকাতে তো একজন এমপি ছিলেন, ব্রিটিশ এমপি ছিলেন। সে এলাকাতে একজন ব্রিটেনের আপার হাউজের লর্ডসভার একজন সদস্য ছিলেন। মানে ওই এলাকার এই দুজন কয়বার তারেক রহমান সাহেবের বাসায় আসছেন? আপনারা একটু যারা বিএনপি যারা লোকজন আছে বললেন তো যে ব্রিটিশ কোনো এমপি, ওই এলাকার এমপি তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে এসেছে, কোনো মন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন, আর জয়ের বাসায় বা জয়ের সাথে বিএনপির যারা আমেরিকার লোকজন আছে তারা গিয়ে দেখেন যে সেখানে প্রথম থেকে তার যে ওখানে যাদের সাথে তার বন্ধুত্ব, চলাফেরা, একসাথে বসে তারা আড্ডা মারে, এর মধ্যে কয়জন সিনেটর আছে, কয়জন কংগ্রেসম্যান আছে, কয়জন বিচারক আছে, কয়জন বিচারপতি আছে, আর কয়জন বুদ্ধিজীবী আছে, কয়জন সাংবাদিক আছে, একটু খোঁজ নিয়ে দেখেন। তো এই যে জিনিসগুলো আমরা অনেক সময় কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলি, আরে কি বুঝে ঘোড়ার ডিম, ওর এটা আছে, ওটা আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবতা দেখেন, প্রকৃতি কিন্তু খেলে দেয়, পর্দার আড়ালে সব কিছু খেলে দেয়। তো শেখ হাসিনাকে নিয়ে যা কিছু হচ্ছে, এখানে আসলে প্রকৃতি আমাদেরকে নিয়ে কীভাবে খেলছে আমরা জানি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।